প্রিয় দর্শক, আজকের কাহিনী চীনের ইতিহাস। কিভাবে গৃহযুদ্ধ বিধ্বস্ত একটা দেশ থেকে আধুনিক চীনে পরিবর্তন হলো। সালটা 1911। তার আগে চীনে মোটামুটি দুটি রাজবংশ রাজত্ব করত, মিং 1368 থেকে 1644, চিং বা কুইং 1644 থেকে 1911। ওই বছর অক্টোবর মাসে দক্ষিণ চীনের বিপ্লবীরা চীন সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নেতৃত্ব দেন সুন ইয়াত সেন, যিনি ছিলেন একজন বিপ্লবী নেতা, চিন্তাবিদ ও রাজনীতিবিদ। তার নেতৃত্বে বিপ্লবী জোট গঠিত হয়, যারা কুইং রাজবংশকে উচ্ছেদ করে। অবশেষে 1912 সালের ফেব্রুয়ারিতে সম্রাট পদত্যাগ করতে বাধ্য হন। সুন ইয়াত সেন সাময়িকভাবে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রজাতন্ত্র গঠনের পরেও গোটা চীনে ঐক্য আসেনি। বরং রাজবংশ পতনের পর বিভিন্ন প্রাদেশিক সামন্তপ্রভু বা জমিদার নিজেদের এলাকা দখল করে নেয়। ফলে আগামী কয়েক দশক বিশৃঙ্খলা চলতেই থাকে। অন্যদিকে 1917 সালের পর রাশিয়াতে কমিউনিস্ট ক্ষমতা দখল করে। এই সময় গোটা দুনিয়াতে কমিউনিস্ট বিচারধারা ছড়াতে থাকে। রাশিয়ার মদতেই 1921 সালের জুলাই মাসে চীনে কমিউনিস্ট পার্টি বা সিসিপি গঠিত হয়। আর এদিকে সুন ইয়াত সেনের জাতীয়তাবাদী কুমিনতাং পার্টি বা কেএমটি পার্টি গঠিত হয়। 1923 সালে সুন ইয়াত সেনের উদ্যোগেই এবং সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই দুইটি পার্টি কেএমটি ও সিসিপি একসাথে ইউনাইটেড ফ্রন্ট গঠন করে। লক্ষ্য ছিল চীন থেকে এই সামন্তবাদ বা জমিদার দূর করা। 1926 সাল থেকে 1927 সাল পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে চীনের বিভিন্ন সামন্তপ্রভুর হাত থেকে জমি উদ্ধার করা হয়। এদিকে 1925 সালে সুন ইয়াতের মৃত্যুর পর কেএমটি পার্টির নেতৃত্বে আসেন চিয়াং কাইশেক। তিনি সিসিপিকে বিশ্বাস করতে পারছিলেন না, তাই 1927 সালে চিয়াং কাইশেক হঠাৎ করে সিসিপি নেতাদের উপর গণহত্যা অভিযান চালান। এই ঘটনাটি সাংহাই ম্যাসাকার নামে পরিচিত। শুরু হয় গৃহযুদ্ধ। সিসিপি পালিয়ে যায় গ্রামে, গঠন করে রেড আর্মি। কেএমটি বড় শহরগুলো নিয়ন্ত্রণে রাখে। ইতিহাসের পরিহাস দেখুন, সেই সিসিপি আজ চীনের শাসক আর কেএমটি তাইওয়ানে নির্বাসিত। যাই হোক, এই সময় মাও সেতুং সিসিপির মূল নেতা হয়ে ওঠেন। তিনি গঠিত রেড ফৌজ নিয়ে 8000 মাইল পায়ে হেঁটে চীনের শানসি প্রদেশে নতুন ঘাঁটি তৈরি করেন, যা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। কিন্তু এই গৃহযুদ্ধ হঠাৎ করেই থেমে যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1937 সালে জাপান চীনকে আক্রমণ করে। জাপানের বিরুদ্ধে এই সিসিপি ও কেএমটি জোট বাঁধে। 1945 সালে জাপানের পতনের পর আবার গৃহযুদ্ধ শুরু হয়, কিন্তু এবারে সিসিপি শক্তিশালী হয়ে যায় আর কেএমটি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়। তার প্রভাব চীনেও পড়ে। সিসিপি রাশিয়ার সহায়তা পেত, কেএমটি পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকার। অন্যদিকে মাওয়ের কমিউনিস্টরা উত্তর ও পূর্ব চীনের বিশাল এলাকা ও জনসমর্থন লাভ করতে সক্ষম হয়। সিসিপি একের পর এক শহর দখল করতে থাকে। চিয়াং কাইশেকের সরকার ক্রমাগত পরাজিত হতে থাকে। এই যুদ্ধ 1949 সালে শেষ হয়। সিসিপি জয়লাভ করে আর কেএমটি তাইওয়ানে পালিয়ে যায়। 1949 সালের 1 অক্টোবর বেজিংয়ে মাও সেতুং পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করেন। 1949 সালের শেষে মূলভূমি চীন পুরোপুরি কমিউনিস্টদের নিয়ন্ত্রণে চলে আসে। অন্যদিকে চিয়াং কাইশেক তাইপেইতে রাজধানী স্থাপন করে নিজেকে চীনের বৈধ সরকার হিসেবে দাবি করতে থাকে। প্রথম কয়েক বছর জমি সংস্কার, শিল্পের জাতীয়করণ এবং সাক্ষরতা অভিযান চালু হয়, যা সাধারণ মানুষের মাঝে কমিউনিস্ট সরকার জনপ্রিয়তা বাড়ায়।
শুরুতে কোরিয়ার যুদ্ধ সহ বিভিন্ন চ্যালেঞ্জ ছিল, তা সত্ত্বেও প্রথম ৫ বছর পরিকল্পনা সফল হয় এবং সোভিয়েত সহযোগিতায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৫৮ সালে মাও ঘোষণা করে গ্রেট লিপ ফরওয়ার্ড নামে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার লক্ষ্য ছিল অতি দ্রুত শিল্প ও কৃষিতে উৎপাদন বাড়িয়ে পশ্চিম বিশ্বকে ছাপিয়ে যাওয়া। এই অভিযানে চীন জোরপূর্বক কৃষি সমবায় গড়ে তুলে গ্রামীণ লোহার কারখানা স্থাপন করে। তার ধারণা ছিল গ্রামীণ ছোট ছোট কামারশালের উৎপাদনের মাধ্যমে বড় ইস্পাত কারখানার উৎপাদনকে ছাপিয়ে যাওয়া, যার জন্য প্রত্যেক সমবায়ের টার্গেট বাঁধা থাকত। টার্গেট পূরণ করতে গিয়ে গ্রামের মানুষজন বাধ্য হন নিজের ঘরের আসবাব, রান্নার বাসন, দরজা, জানলা, এমনকি পারিবারিক স্মৃতির জিনিসপত্র পর্যন্ত গলিয়ে ফেলতে। এর ফলাফল হয় ভয়াবহ। বাস্তবতা উপেক্ষা করে উৎপাদন লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়ায় কৃষিতে বিরাট বিপর্যয় নামে এবং ১৯৫৯ থেকে ৬১ সালে চীনের ইতিহাসে সর্বাধিক মানুষের মৃত্যু হয়। গবেষণায় দেখা গেছে ১৯৬০ থেকে ৬২ সালে প্রায় ৩ কোটি মানুষ অনাহারে মারা যায়, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষগুলোর একটি। গ্রেট লিপ ফরওয়ার্ড ব্যর্থ হওয়ার পর মাও সেতুংয়ের নীতির বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির ভেতরেই ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ১৯৬২ সালের দিকে মাও পার্টির শীর্ষ প্রশাসনিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেন, কিন্তু ১৯৬৬ সাল নাগাদ তিনি যুব সমাজকে নিজের পক্ষে আনেন এবং শুরু করেন সাংস্কৃতিক বিপ্লব। নামেই সাংস্কৃতিক বিপ্লব, আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রতিশোধ ও ক্ষমতা পুনর্দখল। পুরনো চিন্তা ও সংস্কৃতি ধ্বংসের নামে যুবকদের লাল রক্ষী বানিয়ে শিক্ষক, শিল্পী ও নেতাদের উপর নিপীড়ন চালান। প্রাচীন বই, মন্দির, শিল্পকর্ম ধ্বংস হয়। পার্টির ভেতরেও শুদ্ধির অভিযানের নামে হাজারো হাজারো নেতাকে সর্বসমক্ষে অপমান, কারাবন্দী ও নিহত করা হয়। এই লিস্টে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ও তার বাবাও ছিলেন। আরেকটা কথা জানিয়ে রাখি, এই মাওয়ের সাংস্কৃতিক বিপ্লবের প্রভাব এই ভারতবর্ষে তথা বাংলাতেও ছড়িয়ে পড়েছিল। সেই সময় ভারতীয় কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়, সিপিআইএম তৈরি হয়, আরও অনেক কিছু। উপরে এই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। যাই হোক, মাও সেতুং ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। তার শাসন আমলে চীনের সমাজকে আমূল পরিবর্তন করলেও এই সময়ে বিশাল মূল্য দিতে হয়েছিল জাতিকে। মাওয়ের মৃত্যুর পর চীনা কমিউনিস্ট পার্টি ধীরে ধীরে তার চরমপন্থী নীতি থেকে সরে এসে ডেন জাওপিংয়ের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার শুরু করে। সমাজতান্ত্রিক শাসন কাঠামো বজায় রেখেই বেসরকারীকরণ ও বৈদেশিক বাণিজ্যের দ্বার উন্মুক্ত করা হয়, যার ফলে পরবর্তী দশকগুলোতে চীনে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি ঘটে। আজকের দিনে চীনের যে অগ্রগতি তা ঘটেছে এনার আমলে। এটা একটা নতুন ধরনের অর্থনৈতিক সাম্যবাদ, যা মূল সাম্যবাদ থেকে অনেকটাই আলাদা। এরপর থেকেই দেখতে পাবেন পশ্চিম বিশ্বের মনোভাব চীনের প্রতি পরিবর্তন হচ্ছে। প্রথমে আমেরিকা কেএমটি শাসিত তাইওয়ানকেই চীন হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং সিসিপি শাসিত মূল ভূখণ্ড চীনকে স্বীকৃতি দেয়নি। জাতীয় সংঘেও ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ানই ছিল সদস্য, সিসিপি নয়। ১৯৭১ সালে তাইওয়ানকে বাদ দিয়ে চীনকে আসন দেওয়া হয়। এরপর ১৯৭২ সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের চীন সফর হয় এবং ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হয়। ১৯৭৯ সালে আমেরিকা আনুষ্ঠানিকভাবে পিপলস রিপাবলিক অব চায়না পিআরসিকে স্বীকৃতি দেয় ও তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে তাইওয়ানের সঙ্গে আমেরিকার অপ্রাতিষ্ঠানিক সম্পর্ক এখনও বিদ্যমান। অন্যদিকে ১৯৪৯ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তাইওয়ানে সামরিক আইন বলবৎ ছিল এবং এই সময় নাগরিক স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়েছিল। চিয়াং কাই শেক ১৯৭৫ সালে মৃত্যুবরণ করার পর তার পুত্র চিয়াং চুং কুও শাসনভার দখল করেন।
80 দশকে এসে তাইওয়ানের ধীরে ধীরে উদারীকরণ শুরু হয়। 1987 সালে সামরিক আইন প্রত্যাহার হয় এবং 1996 সালে প্রথম সরাসরি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। একদলীয় শাসন থেকে তাইওয়ান পূর্ণ গণতন্ত্রের দিকে অগ্রসর হয় এবং আজ তাইওয়ান এশিয়ার একটি বহুদলীয় গণতান্ত্রিক সমাজে পরিণত হয়েছে। মেনল্যান্ড চায়নাতেও গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল। 1989 সালে তিয়ানমেন স্কোয়ারে ঐতিহাসিক ছাত্র ও নাগরিক বিক্ষোভ হয়। আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ হলেও সরকার সেনাবাহিনী নামিয়ে তা নির্মমভাবে দমন করে। ডেন জাওপিং সরাসরি আদেশ না দিলেও নেতৃত্বে তিনিই দিচ্ছিলেন। এই ঘটনার ফলে চীনের সরকার আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে, তবে দেশীয়ভাবে কঠোর নিয়ন্ত্রণ আরও জোরদার হয়, যা আজও অব্যাহত। অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্ররূপে পরিচালনা করলেও সরকারিভাবে এখনও দেশের নাম রিপাবলিক অফ চায়না তাইওয়ান। অন্যদিকে মূল ভূখণ্ডের পিপলস রিপাবলিক অফ চায়না পিআরসি আজও তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং বিশ্বমঞ্চে তাইওয়ানের স্বতন্ত্র কূটনৈতিক স্বীকৃতির বিরোধিতা করে আসছে। আর বর্তমানে চীনের প্রভাবে তাইওয়ান ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে। হয়তো ভবিষ্যতেও মেনল্যান্ড চায়না তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডে যুক্ত করতে পারে। সেক্ষেত্রে ইতিহাস নতুনভাবে লেখা হবে। নমস্কার।